ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই যে অধ্যায়টা তোমাদের আছে এটার থেকে আলোচনা করব। এই অধ্যায় থেকে আগে দুটো ভিডিও আপলোড করেছি, একটা হচ্ছে 1 নম্বরের প্রশ্নের উত্তর, একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর আপলোড করেছি। আর আজকের এই ভিডিওটা আমরা শুরু করতে চলেছি। এখানে 1 নম্বরের 50টা ভিডিও পাবে। এই অধ্যায় থেকে এটাই হলো শেষ ভিডিও 1 নম্বরের জন্য। 2 নম্বরে আরেকটা আনবো, তোমরা দেখতে পারবে এই ভিডিওর পরে। এই ভিডিওর পরে একটা ভিডিও আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তাই 1 নম্বরের এইটা হচ্ছে শেষ এই অধ্যায় থেকে। এই 50টা প্রশ্ন এটা হলো 1 নম্বরের জন্য শেষ এই অধ্যায়। উপরে এই শেষ ভিডিও এই 50টা, আর আগের যে কটা ছিল সম্ভবত 20-25টা হবে বা তার বেশি হতে পারে। সেই কটা প্রশ্ন মিলিয়ে এই অধ্যায়ের যে কটা যত প্রশ্ন হয় আর কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর কি। একান্তে মানে সেগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষাতে পড়বে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে বলি, এটা হচ্ছে আগে 74 পেজ পর্যন্ত হয়েছিল, তাই 74-এর পরে 73 পর্যন্ত হয়েছিল। এবার 73 পরে 74 থেকে 82 এটা হলো শেষ পেজ, ঠিক আছে? 82। এবার তোমাদের একটু হতে পারে, অসুবিধা হচ্ছে আমি হচ্ছে পুরাতন বই থেকে তো করেছি, পেজ নাম্বার একটু চেঞ্জ হতে পারে। তাই দেখিয়ে দিই যে কোথায় থেকে আমরা প্রশ্নটা শুরু করেছি। দেখে নাও, এই উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী, এই যে উপ অধ্যায় যেটা আছে আর কি, অধ্যায়ের মধ্যে একটা, এখান থেকে আমরা শুরু করেছি, ঠিক আছে? এখান থেকে এই ভিডিওর যে বিষয়গুলো থাকবে এর উপর থেকে যতগুলো 1 নম্বর প্রশ্ন হয়, তোমাদের মানে পুরো লাইন বাই লাইন তুলে, লাইন বাই লাইন থেকে তুলে যেগুলো ইম্পর্টেন্ট হয় প্রশ্ন করা যায় যেখান থেকে, সেখান থেকে আমরা প্রশ্ন করেছি। তোমরা বইটা পড়ার পরে প্রশ্নগুলো দেখবে তোমাদের কত সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো লাগবে, মানে তোমাদের পড়াটা আরও প্রাণবন্ত হবে। দেখো এবার শেষ কোথায় হয়েছে, দেখো এই আরও শহর ও নগরের কথা, এটা হচ্ছে 81 পেজ। 81 পেজে এইগুলো আছে, ঠিক আছে? 81 পেজ। তারপরে হচ্ছে 82 পেজ। দেখো তারপরে এটা হলো এই 82 পেজ, ঠিক আছে? এই 82 পেজ পর্যন্ত তোমাদের আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। 82 পেজের মধ্যে যতগুলো 1 নম্বর প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে চলো তাহলে শুরু করা যাক কী কী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। যে প্রথম যে প্রশ্নটা আছে, সংকোষ একটি বরফগোলা জলের নদী, এটা সত্য না মিথ্যা? সংকোষ, দেখো হ্যাঁ সত্য, সংকোষটা হলো বরফগোলা জলের নদী। তারপরে যেটা আছে দেখো, কোচবিহারের কিছু জায়গার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 30-40 মিটার, সত্য না মিথ্যা? এটা হলো সত্য, ঠিক আছে? তারপরে কালজানি ও রায়ডাক উত্তর না দক্ষিণবঙ্গের নদী? কালজানি রায়ডাক এটা হলো উত্তরবঙ্গের নদী। তারপরে প্রশ্নটা দেখো, পর্বত শৃঙ্গগুলোয় উঁচু নিচু পর্বত শ্রেণী থাকে, সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। পর্বত শৃঙ্গগুলোয় উঁচু নিচু পর্বত শ্রেণী থাকে না, পর্বত শ্রেণীগুলোয় উঁচু নিচু পর্বত শৃঙ্গ থাকে, ঠিক আছে? এটা মিথ্যা। উঁচু পর্বত শৃঙ্গগুলো সাদা হয় কেন? কারণ শৃঙ্গগুলোর উপর বরফ জমে থাকে। তারপরে সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোন জেলায় অবস্থিত? সেটা হলো দার্জিলিং জেলা। পরবর্তী প্রশ্ন, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? উচ্চতা হলো 3630 মিটার। তোমাদের বই অনুযায়ী, ঠিক আছে, 3630 মিটার। এটা যদি নতুন বইয়ে চেঞ্জ হয় একটু সেটা দেখে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে মহানন্দার জন্মস্থান কোথায়? মহানন্দার জন্মস্থান হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দার জন্ম। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু? কোন রাজ্য? সেটা হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার থাকে? সেটা হলো দেখো জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, জলদাপাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
তো এখানে জলদাপাড়াও হয়, আবার আর একটা বলবো পরে, সেখানেও একশৃঙ্গ গন্ডার থাকে। আচ্ছা, জলদাপাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হলো জলপাইগুড়ি জেলায় অবস্থিত জলদাপাড়া। ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় বক্সা জয়ন্তী পাহাড় দেখা যায়? বক্সা জয়ন্তী পাহাড় জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে বক্সা জয়ন্তী পাহাড় দেখা যায়। তারপরে জলপাইগুড়ির উত্তরের পার্বত্য অঞ্চলে বক্সার বাঘবন দেখা যায়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হলো সত্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। জলপাইগুড়ি জেলায় শকুন সংরক্ষণ কেন্দ্র, সত্য না মিথ্যা? এটা হলো সত্য। বক্সা দুর্গ কোথায় অবস্থিত? বক্সা দুর্গ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে বক্সা দুর্গ অবস্থিত। তার আগে বক্সা দুর্গ কোন দেশের ছিল? সেটা হলো ভুটানের। ভুটান দেশের ছিল আগে, এখন ভারতে। কত দশকে ব্রিটিশরা এই দুর্গ দখল করে? ও দখল হয়ে গেছে, ওটা দখল হবে, দখল করে, সেটা হলো 1860-এর দশকে। তারপরে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার দীর্ঘ রেলপথ। আলিপুরদুয়ার দীর্ঘ রেলপথ, সত্য না মিথ্যা? দীর্ঘ রেলপথ আছে, এটা হলো সত্য। দীর্ঘ রেলপথ, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত দীর্ঘ রেলপথ আছে। তারপরে জলদাপাড়া ছাড়া জলপাইগুড়িতে আরও যে বনটি আছে তার নাম কি? সেটা হলো গরুমারা। এই যে আগে বলছিলাম জলদাপাড়া ছাড়া কোথায় একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, এই গরুমারাতেও একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। তারপর পশ্চিমবঙ্গের কোন জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? এটা হলো মালদা জেলা, ফজলি আমের জন্য বিখ্যাত। তারপর মহানন্দার পূর্ব দিকের ভূমি ড্যাশ ও ড্যাশ। পূর্ব দিকের ভূমি হলো শক্ত ও অনুর্বর। ঠিক আছে। তারপরে মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগ করেছে কোন নদী? মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগ করেছে কোন নদী? সেটা হলো দেখো কালিন্দী নদী, পশ্চিম দিকটাকে দুভাগ করেছে। এবারে যে প্রশ্নটা আছে দেখো, মহানন্দার কোন দিকের অংশটার ভূমি উর্বর? কোন দিকের অংশের ভূমি উর্বর? এটা হলো দক্ষিণ পশ্চিম অংশ। দক্ষিণ পশ্চিম অংশের ভূমিটা উর্বর। ঠিক আছে। আর রায়গঞ্জে কোন নদীর পাড়ে, রায়গঞ্জে কোন নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে? রায়গঞ্জে কোন নদীর পাড়ে? সেটা হলো কুলিক নদী, কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয়। ঠিক আছে। তারপরে মালদা জেলার দক্ষিণ পশ্চিমে ড্যাশ নদী ও মাঝখান দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে। মালদা জেলার দক্ষিণ পশ্চিমে আছে গঙ্গা, আর মাঝখান দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে। এইভাবে কিন্তু লিখবে। আমি যেমন লিখেছি গঙ্গা মহানন্দের উত্তরে, এরকম লিখবে না, লিখবে মালদা জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা নদী ও মাঝখান দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে। শূন্যস্থানের জায়গায় ওগুলো লিখে দিয়ে তারপরে আন্ডারলাইন করবে। সদর শহর ছাড়া দার্জিলিং জেলার দুটি বিখ্যাত শহরের নাম লেখো। এটা সদর শহর থাকে, সেটা ছাড়া আর যে দুটো শহর আছে দার্জিলিং জেলায়, সেটা কি? শিলিগুড়ি আর কার্শিয়াং। পূর্ব দার্জিলিংয়ের সদর শহর হলো দার্জিলিং, দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং। ঠিক আছে। পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্রের ধারে অবস্থিত ছোট পর্যটন শহরের নাম কি? সেটা হলো দীঘা। পূর্ব মেদিনীপুর জেলায় ছোট সমুদ্রের ধারে যে পর্যটন শহরটা আছে তার নাম হলো দীঘা। পূর্ব মেদিনীপুর জেলার বন্দর শহর কোনটা? বন্দর শহর হলো হলদিয়া বন্দর। ঠিক আছে। বন্দর শহর হলো হলদিয়া। পরবর্তী প্রশ্ন, যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দার্জিলিং জেলার কোন শহরে অবস্থিত? কোন শহরে? শিলিগুড়ি শহরে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর কী জন্য বিখ্যাত? এটা হলো আইআইটি শিক্ষাকেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত। বড় রেলওয়ে স্টেশন আছে ওখানে, সেটা। তারপরে হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত শহরের নাম কি, যেখানে চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে? ঠিক আছে। সেটা হলো শহরের নাম হলো ডায়মন্ড হারবার। হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত শহরের নাম হলো ডায়মন্ড হারবার, যেখানে চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে। ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বীরভূম জেলার কোন শহরে অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বীরভূম জেলার কোন শহরে? এর উত্তরটা হবে বোলপুর শহর। বোলপুর শহরে এটা অবস্থিত। ঠিক আছে। এবার দেখো, কাজু বাদাম ও শাঁখের কাজের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার কোন শহর? শাঁখের কাজের জন্য বিখ্যাত কোন শহর এটা?
সেটা হলো দেখো দীঘা। দীঘাতে এই কাজু বাদাম বিখ্যাত। তারপরে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে তীরে অবস্থিত শহরটির নাম কি? সেটা হলো নবদ্বীপ শহর। ঠিক আছে। তারপর হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি? সেটা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহরের নাম কি? সেটা হলো কলকাতা। সবচেয়ে বড় শহর হলো কলকাতা। তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহরের নাম কি? সেটা হলো জলপাইগুড়ি। তিস্তা ও করলা নদী। হুগলি নদীর তীরে জিটি রোডের দুপাশের শহরের নাম কি? জিটি রোডের দুপাশে অবস্থিত আর কি শহরটা, সেটা হলো কি চুঁচুড়া। কোন শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত? সেটা হলো তমলুক। হুগলি নদীর তীরে অবস্থিত যে শহরে বোটানিক্যাল গার্ডেন আছে তার নাম কি? সেটা হলো হাওড়া। তারপর নদিয়া জেলার কোন শহর রাস মেলার জন্য বিখ্যাত? নদিয়া জেলার কোন শহর? সেটা হলো দেখো শান্তিপুর শহর, রাস মেলার জন্য বিখ্যাত। হুগলি জেলার কোন শহরে কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে? হুগলি জেলার কোন শহরে? সেটা হলো ডানকুনি শহরে। তারপরে বক্সা অরণ্যের প্রবেশদ্বার কোন শহরকে বলে? বক্সা অরণ্যের প্রবেশদ্বার দেখো আলিপুরদুয়ারকে বলা হয় বক্সা অরণ্যের প্রবেশদ্বার। তারপরে টেরাকোটার শিল্পের জন্য বিখ্যাত কোন শহর? সেটা হলো বাঁকুড়া। টেরাকোটার শিল্পের জন্য বাঁকুড়া বিখ্যাত, বাঁকুড়া শহর। তারপর বর্ধমান শহর কোন দুটি খাবারের জন্য বিখ্যাত? বর্ধমান শহর কোন দুটি খাবারের জন্য বিখ্যাত? সেটা হলো সীতাভোগ আর মিহিদানা। ঠিক আছে। তারপরে মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত কোন শহরে? মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত কোন শহরে? এটা হলো কৃষ্ণনগর শহরে। ঠিক আছে, কৃষ্ণনগর। মাটির পুতুল ও সরপুরিয়া। তারপরে তোরসার পূর্ব তীরে অবস্থিত, এর উত্তরগুলো আমি বলে দিচ্ছি, সেটা তোমরা শুনে নাও, এখানে লিখে দেওয়া হয়নি, জায়গা নেই বলে লেখা হয়নি। ঠিক আছে। এই করে 47, 48, 49 আর 50 এই করে প্রশ্নের উত্তর। তোরসার পূর্ব তীরে অবস্থিত শহর কোনটি? তোরসার পূর্ব তীরের শহরটা হলো কোচবিহার। ঠিক আছে। তারপরে আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত শহর কোনটি? আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত শহর কোনটি? সেটা হলো বালুরঘাট। আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত। 50 নম্বর শেষ প্রশ্ন দেখো। শেষ প্রশ্নটা হলো সিউড়ি শহর কোন খাবারের জন্য বিখ্যাত? এটা হলো মোরব্বা। ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 50খানা প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, তার উত্তরগুলোও বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই এই চ্যানেলে। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থেকো প্রত্যেকে।